বামেদের বর্তমানে এই অবস্থার জন্য তাদের ছাত্র নেতারাই দায়ী রয়েছে। এখন যখন তার নিজের দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, পায়ের তলায় মাটি নেই, তখন তিনি বলছেন সিপিএমকে পাশে এসে দাঁড়াতে। যে দলের কোনো নীতি থাকে না, আদর্শ থাকে না, মতাদর্শ থাকে না, দর্শন থাকে না, সেই দল রাজনীতিতে কখনো মানুষের কল্যাণে মঙ্গলে কাজ করতে পারে না। বামেদের যে অবস্থা হয়েছে, এখন ওদের নিজস্ব সংগঠন নিয়ে আরো 30 বছর ওদের চর্চা করতে হবে। পশ্চিমবাংলায় বিরোধী দল এখন বিরোধে চলে গেছে, এদের কোনো রাজনৈতিক শক্তি নেই। তৃণমূল, আর একদিকে কালীঘাটের তৃণমূল, এর আমরা কখনো আমার রাজনৈতিক জীবনে, আমি 20 বছর রাজনীতি এই বিধানসভায় আছি, আমি কখনো এর আগে দেখিনি। নমস্কার, আমি রিয়া রয়েছি এবং বেঙ্গল লিবার্টির আজকে টেলিফোন টকে টেলিফোনের ওপারে আমাদের সাথে রয়েছেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। বঙ্কিমদা, বেঙ্গল লিবার্টির টেলিফোন টকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্ন হলো যে দলে এক সময় আপনি ছিলেন, বামেদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কি এখন যোগাযোগ করার চেষ্টা করছেন টেবিলের নিচ থেকে? দেখুন, আমার এই প্রশ্নে যেটা বলা সেটা হচ্ছে, মমতা ব্যানার্জি যখন এখন জীবন্ত জাহাজের মতন ডুবে যাচ্ছে, তখন তিনি খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন। এতদিন বামপন্থীদেরকে বলেছে যে চোর, ডাকাত, গুন্ডা, স্বৈরাচারী এত খুন করেছে, এত কিছু করেছে, বামপন্থীদের গালমন্দ করেছে। এখন যখন তার নিজের দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, পায়ের তলায় মাটি নেই, তখন তিনি বলছেন সিপিএমকে পাশে এসে দাঁড়াতে। অন্যান্য কংগ্রেস সহ অন্যান্য প্রগতিশীল যে সমস্ত দল, তাদেরকে বলছে আর তার পাশে দাঁড়াতে। এটা হাস্যকর ব্যাপার না? আজকে উনি সিপিএম এর বিরুদ্ধে যেসব ঘটনা ঘটেছে, তারপরে এগুলো কাঙ্ক্ষিত। ফলে উনি এখন বাচ্চার জন্য সব রকম চেষ্টা করবেন, কিন্তু আর কোনো উপায় নেই। তৃণমূল কংগ্রেস নামক এই দলটি পশ্চিমবাংলায় মুছে যাবে, আগামী দিনে যেটুকু আছে আরো মুছে যাবে। যতই হম্বিতম্বি করুক, যতই আস্ফোলন দেখাক, কিন্তু এই দল আর টিকতে পারে না, এটুকু বলতে পারি। বঙ্কিমদা, এই 21শে জুলাইয়ের মঞ্চে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বাম নেতৃত্বদের প্রতি তার যে প্রীতি, সেই প্রীতির একটা কি বলবো, একটা ভালোবাসা তিনি জাহির করছেন। তিনি হেরে যাওয়ার পর সমাজ মাধ্যমেও বলেছেন যে বামফ্রন্ট নেতৃত্বদের সাথে তিনি যোগাযোগ করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এত পরিবর্তন কেন হলো? আসল কথা, এই ভদ্রমহিলা যে দলটা করে, সেই দলটা হচ্ছে একটা স্বৈরাচারী দল, একটা হিটলারি দল। যে দলের কোনো নীতি থাকে না, আদর্শ থাকে না, মতাদর্শ থাকে না, দর্শন থাকে না, সেই দল রাজনীতিতে কখনো মানুষের কল্যাণে মঙ্গলে কাজ করতে পারে না। আর সেই দল কখন রাজনীতিতে স্থায়ী হয় না। ফলে নীতিহীন দল আজকে যা হওয়ার তাই হয়েছে। এদের যখন যেমন তখন তেমন, কখনো বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে, কখনো কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করেছে, কখনো বিজেপির কাছে গিয়ে অটল বিহারীজির হাত পা ধরে বিজেপিতে গেছে, এখন আবার বলছে সিপিএম এ যাবে। ফলে নীতিহীন দল যা খুশি তাই পারে তাই উনি করছেন। এর থেকে আর কি বলি বলুন? বঙ্কিমদা, বামেদের একটা আদর্শ নীতি রয়েছে। কি মনে হয়, বাম নেতৃত্বরা যারা আদর্শ নীতি মেনে চলেন, তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি প্রস্তাব আসে, সেটা কি তারা আহ, সোজা হাতে গ্রহণ করবেন? আমরাও এখন তাদের যে মূল নীতি আদর্শ নিয়ে এতদিন রাজনীতি করতো, তারাও তাদের নীতি আদর্শ থেকে সরতে শুরু করেছে। অল ইন্ডিয়াতে আমরা দেখলাম, এখানে ওরা কুস্তি করছে আর দিল্লিতে বন্ধু করছে, একসঙ্গে ফিশ ফ্রাই খাচ্ছে। আমরা দেখেছি দিল্লিতে সীতারাম ইয়েচুরিকে মমতা ব্যানার্জির পাশে বসে ওরা একটা ইউপিএ জোট করেছে, সেই জোট নিয়ে অল ইন্ডিয়াতে লড়তে গেছে। ফলে আমরা এখন বামকেও বিশ্বাস করতে পারছি না, কারণ তারাও ক্ষমতায় আসার জন্য এত তাড়াতাড়ি করছে যে লড়াই আন্দোলন রাস্তায় নেমে দেখাচ্ছে মানুষকে ঠিকই, কিন্তু ক্ষমতায় যেতে চাইছে। বামেদের যে অবস্থা হয়েছে, এখন ওদের নিজস্ব সংগঠন নিয়ে আরো 30 বছর ওদের চর্চা করতে হবে। যে 34 বছর একটা ক্ষমতায় থেকে তারা গোটা বাংলার মানুষের জন্য কি করলো, তারাও তো একটা ইন্ডাস্ট্রি করতে পারলো না। আমি ছিলাম ঠিকই ওই দলে, তো বারবার বলার চেষ্টা করেছিলাম। ফলে আজকে তৃণমূলের যা অবস্থা, বামেদের তাই অবস্থা, কংগ্রেসের তাই অবস্থা। মানুষ এখন বিজেপির ওপর ভরসা রেখেছে, আশা রেখেছে। বিজেপি মাত্র ক্ষমতায় 71 দিন এসছে, এখন সময় সাপেক্ষ ব্যাপার। দেখা যাক আগামী দিনে কি করবে, তবে আমি বলবো ভালোই করবে, আগের সরকারের থেকে ভালোই করবে।
এই 2021-এর পর থেকে বিজেপি বিধায়ক ছিলেন আপনি, বিরোধী দলের যে আসন সেখানে বসতেন আপনারা, আপনাদের সাথে যে ব্যবহার করেছে আপনারা আমরা দেখেছি, চ্যাংদোলা করে বের করে দেওয়া, বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা বারবার ধরে। কিন্তু আপনারা যখন এখন ক্ষমতায় আছেন, আপনারা এই বিরোধী দলের প্রতি এত নরম কেন হচ্ছেন, যারা একসময় দুর্নীতি করে আপনাদেরকে বিধানসভা থেকে টেনে হিচড়ে বের করেছিল? এত নরম কেন? না, নরমের প্রশ্নই নেই। ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি, এই দলটার একটা নীতি আছে, আদর্শ আছে। আমরা মমতা ব্যানার্জি, আমি আগেই বললাম যে একটা স্বৈরাচারী শাসক, একটা হিটলারি শাসক, একটা স্বৈরতান্ত্রিক দল। এই দলের নীতি নেই, আদর্শ নেই, এরা যা খুশি তাই করতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যেহেতু নীতি আদর্শ মেনে চলে, আমাদের একটা কার্সি আছে, একটা সৌজন্য আছে, একটা নীতি আছে। ওরা যা করেছে আমরা তা করতে পারি না। আমরা বলেছি, বারবার বলেছি, মমতা ব্যানার্জি যেটা বলেও বারবার সেটা করতে পারেনি, যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, যে বিরোধীরাই বিধানসভায় মুখ্য ভূমিকা নেবে। কিন্তু আমাদের সময় তো আপনারা দেখেছেন কিভাবে আমাদের আক্রমণ করেছে, মেরেছে, আমাদেরকে সাসপেন্ড করেছে, আমাদের বিরুদ্ধে কেস দিয়েছে। কিন্তু আমরা ওই জিনিস করতে চাই না। আমাদের মুখ্যমন্ত্রী তিনি একজন সহনশীল, তিনি রাজনীতি বোঝেন, তিনি আদর্শের ওপর দাঁড়িয়ে কথা বলেন, তিনি সৌজন্য জানেন। সেই জন্য একটা বিরোধী দলকে যে সম্মান দিয়ে বিধানসভায় সৌজন্য দেখানো দরকার, সেই সৌজন্য আমরা দেখাচ্ছি। এটা নীতি আদর্শ থাকার কারণেই আমরা করছি। কারণ সংসদীয় গণতন্ত্রে সরকার পক্ষ বিরোধী পক্ষ দুই কথা বলবে, বিরোধীরা কথা বলবে না এটা তো হতে পারে না। মমতা ব্যানার্জি যেটা করেছেন পশ্চিমবাংলায়, যে একমুখী সরকার এখানে চলবে, বিরোধীদের কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু সংসদীয় গণতন্ত্র কথা বলেনি। সংসদীয় গণতন্ত্র বলেছে সরকার পক্ষ বিরোধী পক্ষ দুপক্ষই কথা বলবে। সেই জন্য প্রথম থেকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সংসদীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মেনেই তিনি চলছেন, বিরোধীদের সেই জন্য গুরুত্ব দিচ্ছেন। অন্যায় করলে, অবিচার করলে তার জন্য স্পিকার আছেন, তিনি আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু ওদের মতন হঠগাড়ি সিদ্ধান্ত আমরা বিধানসভায় নিয়ে আমরা কোনো নেগেটিভ দৃষ্টান্ত তৈরি করতে চাই না। এই মুহূর্তে দিল্লিতে যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে ককরোচ জনতা পার্টি তারা নিটের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটা নিয়ে তারা প্রতিবাদ করছে, এবং রাজ্যেও দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটিতে সেখানে অনশন শুরু হয়েছে বাম ছাত্র নেতাদের তরফ থেকে। কি মনে হচ্ছে এই যে আন্দোলন, সেই আন্দোলন কি বামেদেরকে মাথা উঁচু করে আবার দাঁড়াতে তুলে উঠতে পারবে? কি কি মনে হচ্ছে আপনার? দেখুন, যাদবপুর ইউনিভার্সিটিতে বহু সময় ধরে বামপন্থীরা ওখানে রাজনীতি করছে, তাদের দখলে সবকিছু চলে এসেছে। তো ওখানে দাঁড়িয়ে বামপন্থীরা যা যা করছে, এর আগে উঠেছে, গোটা রাজ্যের মানুষ জানে। ওই বিশ্ববিদ্যালয়ের কীর্তিকলাপ, যেখানে বামেরা প্রত্যেকটা ঘটনায় কম বেশি জড়িত ছিল। আজকে বামেরা, কালকে গতকাল আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন যে বামরাও কিন্তু আমাদের রাজ্যকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। উনি বলেছেন আমাদের রাজ্যে ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, ডেমোক্রেসি মেনে সবাই রাজনীতি করুন, দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, এই ক্ষেত্রে সরকার কোনো বাধার কারণ হবে না। কিন্তু বামেরা সম্প্রতিকালে যা শুরু করছে, এবং ওরা যেটা চাইছে যে পশ্চিমবাংলা একটা অরাজকতা সৃষ্টি হোক, একটা গন্ডগোল হোক, সরকার পক্ষ এমন ব্যবস্থা নিক, তার মধ্যে দিয়ে ওরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যদি গণতন্ত্রের বাইরে গিয়ে কিছু অন্যায় কিছু করে, অরাজনৈতিক কিছু করে, তাহলে আমাদের সরকার যথাযথ ব্যবস্থা সময় মতো নেবে। কিন্তু যেহেতু গণতন্ত্রের পশ্চিমবঙ্গ, এখানে ডেমোক্রেসি আছে, সেই ডেমোক্রেসিকে সম্মান জানিয়ে আমরা সমস্ত রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেব, এটাই আমাদের স্ট্র্যাটেজি। আচ্ছা, এই বামফ্রন্ট এবং তৃণমূল একসাথে যদি জোটবদ্ধ হয়, সেক্ষেত্রে কি আপনাদের অনেকটা পরিস্থিতি মোকাবিলা করতে একটুখানি প্রবলেম হতে পারে? কারণ বাম 34 বছর রাজনীতি করেছে, তাদের একটা আদর্শ রয়েছে, নীতি রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এখনো পর্যন্ত তার ক্রেজ রয়েছে, তৃণমূলের এখনো পর্যন্ত বেশ কিছু কর্মীরা রয়েছে। সেক্ষেত্রে কি দুজনে একসাথে বাঁধলে, হাত ধরলে, একে অপরের হাত ধরলে, সেক্ষেত্রে কি আপনাদের পক্ষে অনেকটা চাপ হতে পারে? দেখুন, পশ্চিমবাংলার মানুষ সচেতন মানুষ, সংগ্রামী মানুষ। পশ্চিমবাংলার মানুষের একটা অতীত ঐতিহ্যবাহী সংগ্রামী চেতনা আছে। আর সেই জন্যই এখানে 5 বছর, 10 বছর, 15 বছর পর পর সরকার উল্টে দেয়। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, ফলে মানুষই সিদ্ধান্ত নেবে। আজকে বামেরা আর তৃণমূল যতই ওরা যুক্ত হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করুক, সেটা ধোপে টিকবে না। কারণ কংগ্রেস হারিয়ে গেছে, কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে।
বামেরা 15 বছর হয়ে গেলে সরকারে আসার বহু চেষ্টা করছে, তাদের যে রাজনৈতিক শক্তি থাকা দরকার সেই রাজনৈতিক শক্তি দিনের দিন হারিয়ে যাচ্ছে। আর তৃণমূল তো সবে এসছে, এখন একটু আস্ফোরণ করছে, লাফালাফি করছে, তাদের কর্মীদেরকে অক্সিজেন দিচ্ছে ধরে রাখার জন্য, কিন্তু যত দিন যাবে এই দলটাও হারিয়ে যাবে। ফলে এখানে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম এদের আগামী দিনে কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকবে না, অন্তত আগামী 30 বছর ধরে। এদের 30 বছর ধরে শুধু সাংগঠনিক চর্চা করতে হবে, কেন এরা এত বছর থেকে হেরে গেল সেই চর্চা করুক, তারপরে লড়াই আসবে, তারপরে দেখা যাবে। বিরোধী দল হিসেবে কাকে দেখছেন? তৃণমূল কংগ্রেসের তো এখন দুভাগে বিভক্ত তারা। সেক্ষেত্রে আপনারা যারা শাসক রয়েছেন, বিজেপির যারা রয়েছেন, তারা বিরোধী দল হিসেবে কাকে নিয়ে চিন্তিত পশ্চিমবঙ্গে? কি মনে হচ্ছে এই বাম তৃণমূলের জোট যদি হয়ে যায় সেক্ষেত্রে কি বিরোধীদেরকে ঠেকাতে আপনাদের অসুবিধা হবে? দেখুন, পশ্চিমবাংলায় বিরোধী দল এখন জিরোতে চলে গেছে, এদের কোনো রাজনৈতিক শক্তি নেই। ফলে এখন আমি কাউকে প্রায়োরিটিতে আনতে পারছি না। এই তৃণমূল কংগ্রেস তারা তো এখন বিরোধী রয়েছে, সেক্ষেত্রে বিরোধীদেরকে নিয়ে কি কোনো চিন্তায় রয়েছেন বা এদেরকে কি বিরোধী হিসেবে নিচ্ছেন কি আপনারা? কারণ দলের মধ্যে এদের দলের মধ্যে এদের ভেঙে দলটা টুকরো হয়ে গিয়েছে। না, মানি না কেন, বিরোধীদের নিশ্চয়ই গুরুত্ব আছে, কিন্তু এদের রাজনৈতিক শক্তি নেই। এদের মানবো, এদের মান্যতা দেবো, সব ঠিকই আছে, কিন্তু এদের সাথে আমরা লড়াইয়ের প্রতিযোগিতায় আমরা নেই। কারণ আমরা মনে করি এরা গত 15 বছর, এরা গত 34 বছর, কংগ্রেস 28 বছর পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়ে গেছে। ফলে মানুষের যারা আজকে প্রত্যাখ্যান করেছে, এরা রাস্তা ঘুরে গড়াগড়ি খাচ্ছে। ফলে এই দলের পশ্চিমবাংলায় আর কোনো অস্তিত্ব নেই। ফলে গণতন্ত্রকে মেনে রেখে নিশ্চয়ই গুরুত্ব দেবো, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে এদেরকে আমরা আর কোনো গুরুত্ব দিতে চাই না। বামেদের নতুন প্রজন্মকে আমরা দেখছি তারা বিভিন্নভাবে আন্দোলন করছেন, রাস্তায় নামছেন, অনশন করছেন, কিন্তু বামেদের মাথা উঁচু করে দাঁড়াতে এত সময় কেন লাগছে? বা তাদের নীতি আদর্শ থাকা সত্ত্বেও বামেদের আজকের পতন কি করে হচ্ছে, বা তারা উঠে দাঁড়াতে পারছে না কেন? দেখুন, কালকে আমাদের স্পিকার তিনি কুণাল ঘোষকে গতকালের জন্য সাসপেন্ড করেছিলেন এবং তিনি সাসপেন্ড হয়েছিলেন। আর স্পিকার যদি মনে করেন ওরা করবেন, তিনি করবেন। আর এই সাসপেন্ড করার পথটা দেখিয়েছে তো মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির স্পিকার। কোন উদ্ধত্ত বলে আজকে বিরোধীরা ওখানে দুটো টুকরো হয়ে বসছে, একদিকে ঋতব্রত তৃণমূল আর একদিকে কালীঘাটের তৃণমূল। এর আমরা কখনো, আমার রাজনীতি জীবনে, আমি 20 বছর রাজনীতি এই বিধানসভায় আছি, আমি কখনো এর আগে দেখিনি যে একই দল দুটো ভাগ। একদল তারা বলতে যাচ্ছে, আর কুণাল ঘোষ সেই দলেরই লোককে এসে বলছে আপনি আমার নাম বাদ দিয়েছে কেন, আঙ্গুল নিয়ে তাকে থ্রেট দিতে যাচ্ছে। ফলে একটা গন্ডগোলের সৃষ্টি হওয়ার মুখে স্পিকার হুইপ করেছেন মার্শালকে যে ওনাকে এক্ষুনি বের করুন, যদি ঠিকমতো বিধানসভা চালাতে হয়। তাকে মার্শাল বের করে দিয়েছে। এই যে থ্রেটিং কালচার, এখনো এত বড় বিপর্যয়ের পরেও ওরা ভুলে যেতে পারছে না। ওদের দলের লোককে বিধানসভায় ওরা চার্জ করছে, ওরা আঙুল তুলছে। এটা কাঙ্ক্ষিত গণতন্ত্রে? কুণাল ঘোষকে কালকে যেভাবে স্পিকারের আদেশে টেনে হিচড়ে বের করা হলো, কুণাল ঘোষ বলছেন যে সংবিধানের আপনারা অপব্যবহার করছেন। এই অভিযোগটাকে কিভাবে দেখছেন আপনারা? হ্যাঁ, সেটাই তো, এরা যা করছে একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা তো ভাবতে পারিনি, আমাদের মুখ্যমন্ত্রী অনেক এর আগে একটা অ্যাসেসমেন্ট করেছেন, অ্যাসেসমেন্ট করে বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব। উনি প্রাক্তন করেছেন এবং দলটা ভেঙে চুরে গুড়িয়ে যাবে, এবং তিনি যা যা ভবিষ্যৎবাণী করেছিলেন তাই হয়েছে। দলটা ভেঙে চুরমার হয়ে গেছে, আর তৃণমূল কংগ্রেস ধুয়ে সাফ হয়ে গেছে। ফলে এটা বোঝাই যাচ্ছিল, এটা রাজ্যের মানুষের একটা বার্তা উঠে আসছিল। যেভাবে স্বৈরাচারী শাসন কায়েম করেছে, যেভাবে দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যেভাবে মহিলাদের ওপর আজকে অত্যাচার করেছে, মহিলাদের উপর ধর্ষণ করেছে, শ্লীলতাহানি করেছে, ফলে একটা অরাজকতা সৃষ্টি করে দিয়েছিল। এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় অর্থনীতিকে আজকে একদম জলাঞ্জলিতে পরিণত করেছে, কোনো উন্নয়ন করেনি, শূন্য কলসির মতন ফাঁকা আওয়াজ দিয়েছে, আর হাততালির রাজনীতি করেছে, আর প্রতিশ্রুতির রাজনীতি করেছে। একটা উন্নয়ন করলো না মানুষের জন্য। গত সরকারগুলো যে উন্নয়নগুলো করে গিয়েছিল সেই উন্নয়নগুলিকে একটা নীল সাদা রং করে একটা কসমেটিক ক্যাম্প করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে ভোটে জিতেছিলেন, আর সন্ত্রাস করে জিতেছিলেন। ফলে সন্ত্রাস করে বেশি দিন ভোটে জেতা যায় না, সেটাই প্রমাণ হলো। ব্যালট বক্সে মানুষ প্রমাণ করে দিল।
ফলে ওদের এখন ওরা চর্চা করুক 30 বছর 35 বছর, তারপরে সরকার আসার চিন্তা করবে। বঙ্কিমদা, বামেরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না? তাদের তো ছাত্র সংগঠন অনেকটাই মজবুত রয়েছে। দেখুন, আপনি দেখবেন বামপন্থীরা বলে আমরা রাস্তায় আছি, কিন্তু রাস্তায় ওরা আছে ওটা জাস্ট একটা শো। 5-7 জন 10 জন 20 জনকে নিয়ে একটা শো করে, 100 200 400 500 লোক নিয়ে এসে একটা শো করে, দিয়ে বলে আমরা রাস্তায় আছি। আর বাকি যেটা করে সেটা হচ্ছে মিডিয়া প্রচার, মিডিয়া ফেস প্রচার ওরা করে। ওদের শব্দ বেশ কিছু বর্তমান প্রজন্মের কিছু যুবক যুবতী তারা ভালো ভালো কথা বলে, মানুষকে ভালো ভালো কথা বলার মধ্যে দিয়ে তাদের নিচিয়ে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু সিপিএম এরও তো একটা আদর্শ একটা সময় ছিল, এটা নিয়ে কোনো সংশয় নেই। জাতীয় রাজনীতিতে বিজেপি সিপিএম কংগ্রেস তাদের একটা সুনির্দিষ্ট নীতি আদর্শ ছিল, কিন্তু যত দিন গেছে সিপিএম তার আদর্শ হারিয়েছে। ফলে মানুষ তাদের আজকে আর বিশ্বাস করছে না। সেই সিপিএম এর নেতৃত্ব কোথায়? কোথায় প্রমোদ দাশগুপ্ত, কোথায় বিনয় কোঙার, কোথায় হরেকৃষ্ণ কোঙার, কোথায় আজকে জ্যোতি বসু, কোথায় শৈলেন মুখার্জি, কোথায় প্রমোদ দাশগুপ্ত, কোথায় সরোজ মুখার্জি? এদের মতো নেতারা হারিয়ে গেছে। কোথায় বিনয় চৌধুরী? সেই সব নেতা তো আর নেই, সেই সব ত্যাগী নেতারা আজকে আর নেই। আজকে নতুন প্রজন্মের নেতারা এসেছে, ফেসবুক মিডিয়াতে যাচ্ছে, ভালো ভালো কথা বলছে, কসমেটিক প্রচার করছে, ভাবছে আমরা ক্ষমতায় চলে আসবো। এগুলো দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে গেলে ঘাম ঝরাতে হয়। বামপন্থীরা একটা সময় লড়াই করেছে গরিব মানুষের জন্য, ঘাম ঝরিয়েছে, 34 বছর ক্ষমতায় ছিল। যত দিন গেছে পুরনো লোকরা সরে গেছে, আর নীতি আদর্শ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সিপিএম সেই পথে হেঁটেছে। ফলে আজকে সিপিএম এর এই অবস্থা হয়েছে। ফলে সিপিএম যেভাবে লড়াই করছে, তৃণমূল যেভাবে লড়াই করছে, এই লড়াইয়ের মধ্যে দিয়ে আগামী 20-30 বছর পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দল বিজেপি ছাড়া আসতে পারবে না, আমি 100% শিওর। বাম ছাত্র সংগঠন অনেকটাই মজবুত রয়েছে, কলকাতাতেও দেখতে পাচ্ছি এবং সারা রাজ্য জুড়ে। তবে বামেরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না বাংলাতে? দেখুন, আমি প্রথম তৃণমূলের সাথে বামপন্থীদের মেলাবো। বামপন্থীদের একটা লেখাপড়া আছে, ওদের একটা রাজনৈতিক শিক্ষা আছে, নিয়মিত পড়াশোনা করে। কিন্তু আজকের প্রজন্মে যারা আছে তারা পড়াশোনা যেটা করে, আদর্শের প্রতি তারা আকৃষ্ট হওয়ার পরে যে রাজনীতিটা করার পরেও, যেহেতু সময়ের সাথে একটা ক্যাম্পেইন প্রচারকে ওরা মনে করে এটা একটা বিরাট লড়াই, একটা বিপ্লব। আমার মনে হয় এই জায়গাটায় দাঁড়িয়ে নতুন প্রজন্মের এরা আগামী দিনে ক্ষমতায় আনতে পারবে না। পারতো যদি এরা মাঠে ঘাটে কৃষকদের সাথে থেকে, কৃষকরা যেভাবে মাথার ঘাম পায়ে ফেলে এরা ফেলতো, যেটা জ্যোতি বসুরা করেছে, যেটা বিনয় চৌধুরীরা করেছে, যেটা বিনয় কুমাররা করেছে। আজকে দেখবেন এই যে শতরূপ মীনাক্ষী এরা বলছেন, এরা গ্রামে গঞ্জে যায়, এরা কৃষকদের সাথে মেশে, এরা শ্রমিকদের সাথে মেশে না। এরা কলকাতা, পশ্চিমবাংলার রাজধানী কলকাতার ওপর দাঁড়িয়ে স্টুডিও রাজনীতি করে। এর বাইরে এরা মিডিয়া রাজনীতি করে, এরা মানুষের পাশে থেকে রাজনীতি করে না। আর তৃণমূলের যুব সমাজ তো বলেন এসব প্রশ্নই নেই, এদের কোনো তো রাজনীতি নেই, নীতি নেই, যখন যেমন তখন তেমন চুরির ওপর দাঁড়িয়ে এরা রাজনীতি করেছে। মুখ্যমন্ত্রীর মাথায় এদের হাত ছিল, এরা যা খুশি তাই করেছে। দুর্নীতিটাকে আজকে পশ্চিমবাংলায় একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে। সেই সব ছেলেমেয়েরা এদের দলে বেশি করে বেড়ে, যেখানে চুরি হয় দুর্নীতি হয়, সেই সব ছেলেমেয়েরাই আজকে এদের দলে ভিড় করে। বঙ্কিমদা, আপনি বললেন যে বামেদের ছাত্র নেতারা তারা এখন কসমেটিক, তারা মিডিয়ার সামনে গিয়ে বক্তব্য রাখছে, সেই জন্য বামেদের আজকের এই অবস্থা। তৃণমূল কংগ্রেস মনে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তরুণ প্রজন্মের জন্য তৃণমূল কংগ্রেসের এই অবস্থা রয়েছে। আপনি কি বামেদের ক্ষেত্রে তাই মনে করেন যে বামেদের তরুণ প্রজন্মের জন্য বামেদের এই অবস্থা? এক্স্যাক্ট তাই। আগের আগের যেসব নেতৃত্বরা ছিল, যাদের নাম উল্লেখ করলাম আমি, সংগ্রামী যেসব নেতারা ছিল, সেই সব নেতারা হারিয়ে গেছে, চলে গেছে। ফলে আজকে নতুন প্রজন্ম যারা উঠে আসে তাদের সেই ত্যাগ তিতিক্ষা মানুষের জন্য, সংগ্রামী মানুষের জন্য, মানে খেটে খাওয়া মানুষের জন্য এদের তার পিছনে নেই। এরা নিজেদের আত্মপ্রচারে ব্যস্ত। এরা কে কত ভালো বলবে, কে মানুষ এদেরকে ভালো বলবে, এই পর্যন্ত। কিন্তু লড়াই বিপ্লব আর মিডিয়াতে বসে লড়াই বিপ্লব তো কখনো এক হতে পারে না। এরা তো মিডিয়াতে বসে ক্যাম্পেইন করার মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি অর্জন করতে চাইছে। এটা কোনোদিনই সম্ভব না। প্রকৃত মাঠে নামতে হবে, যেটা আগে সিপিএমরা করতো। আজকে মাঠে ময়দান থেকে এরা সরে গেছে। অসংখ্য ধন্যবাদ বঙ্কিমদা। বেঙ্গলি বাটি টেলিফোন টকে এই মুহূর্তে আমাদের সাথে কথা বললেন বঙ্কিম ঘোষ, এবং তিনি বললেন যে প্রাক্তন দলে তিনি ছিলেন।
বামেদের বর্তমানে এই অবস্থার জন্য তাদের ছাত্র নেতারাই দায়ী রয়েছে। পুরনো যে নেতৃত্বরা রয়েছেন তারা মাঠে ঘাটে নেমে কৃষকদের সাথে থেকে শ্রমিকদের সাথে থেকে লড়াই করেছেন, তবে এখন সেই লড়াইটা শহরকেন্দ্রিক হয়ে গিয়েছে এবং শুধুমাত্র স্লোগানিং কসমেটিক মিডিয়ার সামনে সীমিত রয়েছে বলে আজকের বেশ কিছু বামফ্রন্ট নেতাদের জন্য এই বাম সরকার যে 34 বছর ধরে রাজত্ব করেছিল, তাদের শাসন চালিয়েছিল এই রাজ্যে, তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বাম নেতা এবং বর্তমানে বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকে টিকিয়ে রাখার জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেন। টেবিলের ওপর থেকে তিনি কংগ্রেসদের সাথেও জোট করতে পারেন, আবার টেবিলের নিচ থেকে সিপিএম এর সাথে, যে দলকে তিনি হারিয়েছিলেন ক্ষমতায় আসার জন্য, সেই দলের সাথে টেবিলের নিচ থেকে আবার হাতও মেলাতে পারেন, এমনটাই বলেন বঙ্কিম ঘোষ। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টির। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।